তো আজকের আমাদের পিটুয়ের ফাউন্ডেশন ব্যাচ কর্তৃক আয়োজিত দ্বিতীয় অধ্যায় বেসিক্যালি আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ডক্টর সিদ্ধার্থ, ইনস্ট্রাক্টর পিটুয়ে। আজকে আমরা মূলত আমাদের চাকরির পরীক্ষার বলতে বিশেষ করে হচ্ছে বিসিএস এবং ব্যাংক, এটার যে প্রিলিমিনারি যে প্রস্তুতি, এটা নিয়ে একটু জানবো যে কোন কোন সাবজেক্ট থেকে কি ধরনের মার্ক আসে, কোন কোন টপিক কভার করতে হয়, একটা ওভারঅল আমরা আইডিয়া নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আগে হচ্ছে আপনারা যেটা করবেন, আপনাদের প্রশ্ন অবশ্যই হচ্ছে আমরা নেব। আপনারা আগে পুরো যে লেকচার বা যে স্লাইডগুলো এগুলো হচ্ছে আগে দেখবেন, আলোচনাটা শুনবেন, তারপর গিয়ে আমরা যখন প্রশ্ন নেওয়া শুরু করব তখন হচ্ছে আপনাদের প্রশ্নটা করবেন। হ্যাঁ, আশা করি হচ্ছে আহ, কথার মাঝখানে হচ্ছে আপনার প্রশ্ন করলে তখন যে ফ্লোটা ওটা নষ্ট হয়। হ্যাঁ, আপনাদের সব প্রশ্ন নেওয়া হবে, আপনারা মনোযোগ দিয়ে হচ্ছে আগে শোনেন। আশা করি হচ্ছে যারা নতুন করে আমরা এখন অনার্সে আছি, মেডিকেল স্টুডেন্ট যারা আছেন, হ্যাঁ, তাদের একটা ওভারঅল হচ্ছে আগে আমরা একটা আগে গাইডলাইন নেওয়ার চেষ্টা করব কিভাবে প্রিপারেশন নেওয়া যায়, কোন কোন সাবজেক্ট আসে, কত নাম্বার আসে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এবার হচ্ছে আপনার এই কারণে যেহেতু তারাবির নামাজ আছে, তো আমরা এই কারণে হচ্ছে অতিরিক্ত কথা বলবো না। আমরা যেটা করব যে মনোযোগ দিয়ে শুনবো, তারপর যে প্রশ্নটা আছে আপনি যখন আমি প্রশ্ন নেব তখন হচ্ছে আপনারা এটা অবশ্যই করবেন। হ্যাঁ, তো চলেন প্রথমে হচ্ছে আমরা শুরু করি। শুরু করব প্রথমে হচ্ছে আমাদের বিসিএস যে সিলেবাসটা, হ্যাঁ, এটা দিয়ে আগে আমরা জানি। আমরা বলেছিলাম কি যে আমার প্রিলিমিনারিতে টোটাল মার্ক কাভার করে বিসিএস এর মধ্যে 200 নাম্বার। আমাদের 200 নাম্বার থাকে হচ্ছে প্রিলিমিনারিতে বিসিএস এ, 900 নাম্বার থাকে হচ্ছে আমাদের রিটেনে, যারা বোথ ক্যাডার দেয় তাদের ক্ষেত্রে আবার 1200, এবং ভাইভাতে কাভার করে হচ্ছে 200 মার্ক। তো প্রিলিমিনারির যে 200 নাম্বার ওটা নিয়ে আমরা আগে হচ্ছে আলোচনা করব আজকে। তো আমরা গতদিনও আলোচনায় বলেছিলাম যে আমাদের এখানে বাংলা থেকে আসে 35 মার্ক, ইংরেজি থেকে 35, বাংলাদেশ বিষয়াবলী থেকে 30 নাম্বার, আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 20 নাম্বার, গণিত মানসিক দক্ষতা থেকে 30 নাম্বার, কম্পিউটার থেকে 15 নাম্বার, বিজ্ঞান থেকে 15 নাম্বার, ভূগোল দুর্যোগ ব্যবস্থাপনা থেকে 10 নাম্বার, নৈতিকতা মূল্যবোধ সুশাসন থেকে হচ্ছে 10 নাম্বার। এই টোটাল প্রিলিমিনারিতে আসে হচ্ছে এই 200 মার্ক। হ্যাঁ, এখন আপনি যে ক্যাডার হতে চাচ্ছেন, আমরা আমাদের সবার একটা মানে আকাঙ্ক্ষা যে আমরা হচ্ছে ক্যাডার হব। তো প্রিলিমিনারির জন্য কখনোই হচ্ছে আমার 200 আউট অফ 200 তোলা লাগে না, আমার একটা ডিসেন্ট স্কোর লাগে। হ্যাঁ, অনেকেই হচ্ছে গিয়ে কাছাকাছি যেতে পারেন, এটা তার উপর। বাট যেটা দেখা যায় যে যারা কৌশলী হয়, যে টেকনিক্যালি পড়ে যে আমার কোনটা স্ট্রং জোন কোনটা উইক জোন, এটা হিসাব করে হচ্ছে তারা দেখা যায় কি প্রিপারেশনটা নেয়, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তারাই সফল কাম হয়। তো এই কারণে প্রিপারেশন নেওয়াতে সবসময় যেটা করতে হয় সেটা হচ্ছে স্মার্টলি ডিল করতে হয়। আমরা যারা এখন অনার্স বা মেডিকেল স্টুডেন্ট আছি, যাদের টোটালি বিসিএস সম্বন্ধে কোনো আইডিয়া নাই, তাদের প্রথম কাজ যেটা হবে যে বিসিএস এর ওয়েবসাইটে গিয়ে, আপনি পিএসসি এর ওয়েবসাইটে গিয়ে সিলেবাসটা হচ্ছে ডাউনলোড করে ফেলবেন। ডাউনলোড করে কোনটার মধ্যে কত নাম্বার কাভার করছে, কোন কোন টপিক আছে, একদম বিস্তারিত সিলেবাস দেওয়া আছে, এটা নিয়ে ফেলবেন। হ্যাঁ, তারপর যেটা করবেন, আপনারা যে কোনো জব সলিউশনের বই থেকে আমাদের 35 থেকে 46 পর্যন্ত যে প্রিলি প্রশ্নগুলো আছে, অথবা আমাদের পিটুয়ে.একাডেমি, আমাদের পিটুয়ের যে ওয়েবসাইট আছে, এখানে কিন্তু আপনি চাইলে 35 থেকে 46 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে এগুলো সবগুলোই পাবেন। ওখান থেকে গিয়ে আপনি যেটা করবেন, 2 থেকে 3 বার আপনি ব্যাখ্যা সহ সলভ করে ফেলবেন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আমি তো ভাই প্রিপারেশন নেওয়া শুরু করি নাই, তাহলে হচ্ছে আমি সলভ করে লাভ কি বা দেখে লাভ কি? মানে যখন আপনি উইদাউট প্রিপারেশন পরীক্ষা দিবেন, মানে 200-র মধ্যে এটা মানে একদম নিশ্চিত থাকেন যে আপনারা ম্যাক্সিমাম দেখবেন যে 70 থেকে 80 পাবেনই। হ্যাঁ, এবং প্রিলি ক্র্যাক করতে হয় তো আপনাকে 30 থেকে 40 ইফোর্ট নিচ থেকে দিয়ে অ্যাড করতে হবে, এটাই জাস্ট। তো এটা করলে যেটা হবে যে আপনি আপনার স্ট্রং জোন উইক জোনটা আপনি বুঝতে পারবেন যে আমি আচ্ছা ঠিক আছে, আমি তো ম্যাথ গুলো ভালো পারছি, আমি ইংলিশটা ভালো পারছি, আমি বাংলাটা ভালো পারছি, আমি জিকেটা ভালো পারছি। তখন আপনি বুঝে যাবেন যে কোন জোনটা হচ্ছে আপনার স্ট্রং জোন। হ্যাঁ, এবং আপনি যখন এই প্রশ্নগুলোর থ্রোতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোন টপিক থেকে বেশি প্রশ্ন আসছে, হ্যাঁ, এবং কোন টপিক থেকে প্রশ্ন তেমন আসে না। তাহলে প্রথমে আপনি সিলেবাস ডাউনলোড করে পুরো সিলেবাসটা দেখলেন, তারপর আপনি হচ্ছে প্রশ্ন বিগত বছরের প্রশ্নগুলো আপনি দেখলেন। দেখার পর আপনি কি করলেন, একটা অ্যানালাইসিস দাঁড় করলেন। হ্যাঁ, যে কোন টপিক থেকে প্রায় প্রশ্ন আসছে, কোনটা থেকে আসছে না, ভালোভাবে অ্যানালাইসিস করলেন। এবং আমি গত
আড্ডাতে বলেছিলাম যে আমার প্রস্তুতির মেইন ধাপ কি, যে কোনো আমি একটা জব প্রস্তুতি বলি বা লাইফের যে কোনো কিছু, যে আমাকে কি জানতে হবে, আমাকে অপোনেন্ট সম্বন্ধে জানতে হবে, আমাকে বিসিএস সম্বন্ধে জানতে হবে, আমাকে নিজ সম্বন্ধে জানতে হবে, আমার নিজের স্ট্রং জোন কোনটা, উইক জোন কোনটা, এটা ভালো করে জানতে হবে। আমার আমার অপোনেন্ট এখানে হচ্ছে আমার বিসিএস, তাহলে বিসিএস সম্বন্ধে আমাকে ডিটেল জানতে হবে। তখন গিয়ে কিন্তু হচ্ছে আমি ভালো ফাইট ব্যাক দিতে পারবো। এখন আমি যদি হচ্ছে এই হোমওয়ার্কটা না করেই যদি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি, তাহলে কিন্তু রক্তাক্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিসিএস এ হচ্ছে কোন কোন সাবজেক্টে ফোকাস করব আমি। আমার তো 200 ভাই দরকার নাই, হ্যাঁ। তো আমার স্ট্রং জোন উইক জোন ভেদে হচ্ছে আমাকে ফাইট করতে হবে। যেমন নিজের স্ট্রং জোন এবং উইক জোন আইডেন্টিফাই করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন এই যে সাবজেক্টগুলোর কথা বললাম, কোনো কোনো ফ্যাকাল্টির জন্য, সায়েন্সের জন্য কিছু সাবজেক্ট হচ্ছে ভয়ের জায়গা আছে, আর্টস কমার্সের জন্য কিছু হচ্ছে ভয়ের জায়গা আছে। যেমন যারা সায়েন্স ফ্যাকাল্টির যারা, তারা মূলত হচ্ছে ইংরেজি, জিকে, বাংলা, এই জোনগুলোতে তারা একটু ভয় পায়। হায় হায়, আমি এতদিন জিকে তো পড়ি নাই, আমি বাংলা পড়ি নাই, ইংরেজি পড়ি নাই, কি হবে। বিশেষ করে ডক্টররা তো মানে জিকে দেখলেই জ্বর উঠে যায়, এরকম একটা অবস্থা। এটা হচ্ছে আমার সায়েন্স ফ্যাকাল্টির এদের ভয় পাই। আমাদের আর্টস আর কমার্স ফ্যাকাল্টির ভয়ের জায়গা কোনটা, যে ভাই বিজ্ঞান, বিজ্ঞান তো দেখলেই জ্বর আসে। কম্পিউটার, আইসিটি, ম্যাথ, মেন্টাল অ্যাবিলিটি, ভাই কি হবে। হ্যাঁ, তাহলে আপনাকে আগে কি করতে হবে, স্ট্রং এবং উইক জোন আপনাকে ফিক্স করতে হবে। এরপর কি করতে হবে, আপনার যেটা স্ট্রং জোন ওটার উপর ভালো করে প্রিপারেশন নিতে হবে, আর যেটা উইক জোন মনে হচ্ছে সেটাতে অল্প ইফোর্ট দিয়ে কিভাবে বেশি মার্ক ক্যারি করা যায়, এইটা আপনাকে এনশিওর করতে হবে। তাহলে ধরেন দুজন ধরেন বন্ধু, একজন তার স্ট্রং জোন জানে, উইক জোন জানে, আরেকজন সে জানে না, এটা নিয়ে অ্যানালাইসিস করে নাই। সে কি করলো, সব সাবজেক্টের পিছনে ছুটতে লাগলো। আরেকজন, সে হয়তো সায়েন্সের স্টুডেন্ট, সে ম্যাথ ভালো পারে, মেন্টাল ভালো পারে, জিকে একটু কম পারে, সে চিন্তা করলো আমি ম্যাথ, মেন্টাল, কম্পিউটার, আইসিটি, বিজ্ঞান এগুলোর উপর সময় দিয়ে এখান থেকে ম্যাক্সিমাম মার্ক ক্যারি করব। আর সে কি করলো, সে জিকের মধ্যে দেখলো কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো বেশি আসে, সে ওগুলোকে ফোকাস করে পড়লো। আরেকজন কি করলো, দ্বিতীয় বন্ধু, সে সবগুলোই পড়তেছে, কোনোটা ছুটতেছে, কোনোটা তার মাথায় থাকছে, কোনোটা থাকতেছে না, মানে একটা বেহাল দশা। তাহলে আমাকে কি করতে হবে, আমার স্ট্রং জোন এবং উইক জোন হচ্ছে ফিক্স করতে হবে। এখন শুরুতে আমরা চলে আসি, চলেন ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটি সম্বন্ধে একটু জানি এই সাবজেক্টটা। তো ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটির এখানে টোটাল 30 মার্ক হচ্ছে কাভার করে। টোটাল ম্যাথ থেকে 15, মেন্টাল অ্যাবিলিটি থেকে 15। তো ম্যাথের মধ্যে হচ্ছে যদি একটু ছোট করে দেখানো, যে এখানে পাটিগণিত, বীজগণিত, সূচক, জ্যামিতি, সেট, বিন্যাস, সমাবেশ এবং অন্যান্য মিলিয়ে টোটাল 15 মার্ক আসে। এবং পাটিগণিতের মধ্যে মূলত বাস্তব সংখ্যা, লসাগু, গসাগু, শতকরা, লাভ, ক্ষতি, সরল যৌগিক মুনাফা, অনুপাত, সমানুপাত এগুলো আসে। বীজগণিত থেকে বীজগাণিতিক সূত্রাবলী, উৎপাদকে বিশ্লেষণ, সরল দ্বিপদী সমীকরণ, সরল দ্বিপদী অসমতা, সরল সহগ সমীকরণ এগুলো আসে। সূচক লগারিদম আসে। জ্যামিতি থেকে রেখাকোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজ, বৃত্ত, সেট, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, পরিসংখ্যান, এই জোনটা থেকে অত বেশি আসে না, কম আসে। তাহলে আমরা সবাই কিন্তু 9-10-এ কি করেছি, সায়েন্স, কমার্স, আর্টস সবাই সাধারণ গণিত বইটা সলভ করেছি। এবং মজার ব্যাপার হচ্ছে কি, আপনারা বিসিএস এর সব সাবজেক্টেরই যদি বেজলাইন ধরেন, দেখবেন যে 8, 9, 10-এর বই। সো আমরা যদি কেউ 9-10-এর সাধারণ গণিত বইটা এখন থেকে সলভ করা শুরু করি, টপিক ওয়াইজ দক্ষতা অর্জন করা শুরু করি, আমার জন্য কিন্তু চাকরির পরীক্ষা খুব ইজি হয়ে যাবে। হ্যাঁ, এটা শুধু বিসিএস এর ক্ষেত্রে না, ব্যাংকের ক্ষেত্রেও। ব্যাংকের মধ্যে জাস্ট পার্থক্যটা কি, ব্যাংকে প্রশ্নগুলো ইংলিশে আসে, তো ইংলিশটা একটু আলাদা করে টার্মিনোলজিগুলো মনে রাখতে হবে। এবং ব্যাংকের মধ্যে পাটিগণিতে একটু ফোকাসটা বেশি দেওয়া হয়, যেখানে আপনার বিসিএস প্রিলিতে হচ্ছে বীজগণিত থেকে প্রশ্ন একটু বেশি আসে। জাস্ট পার্থক্য এতটুকুই। বাট আপনি প্রিপারেশন যখন শুরু করবেন এখন থেকে, তখন হচ্ছে আপনার কি করবেন, এক সেট আমি বই নিয়ে নিব, সাধারণ গণিতের বই, ওখান থেকে হচ্ছে আমরা কি করব, প্র্যাকটিস করা শুরু করব প্রতিদিন অল্প অল্প করে। এরপর আসে হচ্ছে আমার মেন্টাল অ্যাবিলিটি, মানসিক দক্ষতা। এখানে কি কি আসে, সংখ্যাগত ক্ষমতা, সমস্যা সমাধান, বানানো ভাষা, হ্যাঁ, যে আপনার বিভিন্ন শব্দের বানান, তারপর হচ্ছে ইংরেজি বানান, বাংলা বানান। হ্যাঁ, তো এখন থেকে যেহেতু আপনার স্টুডেন্ট অবস্থায় আছেন, যখনই যে কোনো কিছু পড়ছেন, তখন চেষ্টা করবেন কি শুদ্ধভাবে পড়ার জন্য। কোন বানানটা শুদ্ধ, কোন বানানটা ভুল, আমরা কমনলি কোনগুলো ভুল করে থাকি, হ্যাঁ, এই ধরনের হচ্ছে এই জিনিসগুলো একটু এখন থেকে খেয়াল রাখবেন।
আগে হয়তো আমরা লিখছি বা পড়ছি, বানান খেয়াল করতাম না, বাট এখন থেকে যখন আমি, যেহেতু আমি চাকরি ক্যান্ডিডেট, আমি চিন্তা করছি কি যে না, আমি আমার অনার্সটা শেষ হওয়ার সাথে সাথে অথবা আমি এমবিবিএস কমপ্লিট করার সাথে সাথে আমি ক্যাডার হতে চাই প্রথম চান্সেই, তাহলে কিন্তু আমাকে এখন থেকে এগুলো খেয়াল রাখতে হবে। এছাড়া কি কি আসে প্রশ্ন, এখানে ভাষাগত যৌক্তিক বিচার আসে, স্থানাঙ্ক নির্ণয় আছে, যান্ত্রিক দক্ষতা আছে। তো আপনারা প্রিভিয়াস প্রশ্ন সলভ করার পর আপনারা বাজারের যে কোনো বই, মানসিক দক্ষতার যে কোনো ভালো বই দেখলেই হচ্ছে এখান থেকে বুঝে যাবেন প্যাটার্নগুলো কিরকম মজার আছে। হ্যাঁ, এবং ম্যাথ এবং মেন্টাল অ্যাবিলিটির কথা যদি বলি, ম্যাথের চেয়ে মেন্টাল অ্যাবিলিটিতে কম ইফোর্টে বেশি মার্ক তোলা যায়, বেশি টাইম লাগে না কিন্তু মেন্টাল অ্যাবিলিটিতে দক্ষতাটা অর্জন করার জন্য। এখন তাহলে আপনি নতুন স্টুডেন্ট, হ্যাঁ, আপনি বললেন যে ভাই আমি হচ্ছে আগামীকাল থেকে প্রিপারেশন শুরু করতে চাই, তাহলে আমি এখন কি দিয়ে শুরু করতে পারি, কোন সাবজেক্টটা পড়বো এতগুলো সাবজেক্টের মধ্যে? যেটা তুমি ভালো সেটা দিয়ে প্রস্তুতি শুরু করতে হবে। কারণ কি, যখন তুমি তোমার স্ট্রং জোনটা দিয়ে শুরু করবে তখন দেখবে তুমি কনফিডেন্স পাবা। হ্যাঁ, তাহলে যে ম্যাথে ভালো সে ম্যাথ দিয়ে শুরু করো, যে আমি আচ্ছা ম্যাথের ইয়ের মধ্যে আমি সাধারণ গণিত বইটা নিলাম, আচ্ছা আমি বিসিএস এর মধ্যে এই টপিক আছে, তাহলে আমি চ্যাপ্টার ওয়াইজ, আচ্ছা আমি আজকে পাটিগণিতটা করব, আমি সরলীকরণটা দেখলাম, আমি একটু সুদ মুনাফার অঙ্কগুলো একটু দেখলাম, হ্যাঁ আমি আজকে শুক্রবার আমি 2 ঘন্টা এই ম্যাথগুলো একটু দেখবো। হ্যাঁ, যে জিকে, যে স্ট্রং জোন যার, সে চিন্তা করলে আচ্ছা ঠিক আছে আমি বাংলাদেশের ইতিহাসের এই মুক্তিযুদ্ধ অংশটা দিয়ে আমি আজকে প্রিপারেশন শুরু করি, আমি 2 ঘন্টা এটা নিয়ে একটু পড়ি, আমি একটি ইউটিউবে ভিডিও দেখি। হ্যাঁ, তাহলে যে যে সাবজেক্টে স্ট্রং ওটা দিয়ে আমাকে প্রিপারেশন শুরু করতে হবে। এবার আসি হচ্ছে আমরা বাংলা ইংরেজির ক্ষেত্রে। তো বাংলা ইংরেজি কিন্তু বিসিএস প্রিতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে কিন্তু এই 2টা জোন থেকে, বাংলা এবং ইংরেজি, 35, 35, 70 করে। তার মধ্যে একটা হচ্ছে আমাদের বাংলা। তো মোট 35 নম্বরের প্রশ্ন আসবে, যেখানে ব্যাকরণ থেকে আর সাহিত্য থেকে মিলিয়ে টোটাল 35 মার্ক আসে। পূর্ণমান 35-এর মধ্যে আমার ব্যাকরণ থেকে আসবে 15, সাহিত্য থেকে আসবে 20। ব্যাকরণের মধ্যে দেখেন প্রয়োগ অপপ্রয়োগ, বানান ও বাক্য শুদ্ধি, আপনাকে বানান দিয়ে দিবে, বাক্যতের মধ্যে একটা ভুল দিয়ে দিবে, ভুল বানান ভুল বাক্য, বলবে যে এটা শুদ্ধ করেন, নিচের কোনটা শুদ্ধ হবে। আপনাকে হচ্ছে শব্দের বিভিন্ন প্রয়োগ অপপ্রয়োগ দিবে, আপনাকে পরিভাষা বলতে বলবে, সমার্থক বিপরীতার্থক শব্দ আসবে, আমার ধ্বনি বর্ণ শব্দ পদ বাক্য প্রত্যয় সন্ধি সমাস, অর্থাৎ আমি যে 9, 10, 11, 12 আমরা যেগুলো পড়েছি সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো আসবে। হ্যাঁ, তাহলে আমরা কি করতে হবে, আমাদের বোর্ড বই কিনে 9, 10-এর সেখান থেকে পড়া শুরু করে দিতে হবে। এরপর আসে কি বাংলা সাহিত্য, এখানে 3টা পোর্শন থেকে প্রশ্ন আসে, প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ। শুরুতে আমরা প্রাচীন এবং মধ্যযুগ, এখানে আসে থেকে চর্যাপদ থেকে প্রশ্ন আসে, মধ্যযুগ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, মঙ্গল কাব্য, বৈষ্ণব শাক্ত পদাবলী, জীবনী সাহিত্য, লোক সাহিত্য, ময়মনসিংহ গীতিকা, অনুবাদ সাহিত্য, নাত ও মর্ষিয়া সাহিত্য, রোমান্টিক প্রণয় উপাখ্যান, পাঁচালী গান, শায়ের কবিলা পুঁথি সাহিত্য। হ্যাঁ, তাহলে এখান থেকে অ্যারাউন্ড 4 থেকে 5 মার্ক আসে, এবং প্রাচীন এবং মধ্যযুগ পড়তে বড়জোর আপনার হয়তো সময় লাগবে 2 থেকে 3 দিন, বাট আপনারা যেহেতু হচ্ছে হাতে অঢেল সময় আছে, আপনারা প্রত্যেকটা টপিক ধরে ধরে হচ্ছে ডিটেলে আস্তে আস্তে পড়বেন। বাজারের বিভিন্ন বই থেকে যেরকম হেল্প পাবেন, তেমনি যারা পিটুএ ফাউন্ডেশন ব্যাচে আছেন তারা তো আলাদা করে গাইডলাইন পাবেনই, কিভাবে কি পড়তে হবে না পড়তে হবে, ডিটেল ক্লাস নেওয়া হবে, আলোচনা হবে, পরীক্ষা হবে। এছাড়াও হচ্ছে আপনারা ইউটিউবে দেখবেন যে বিভিন্ন টপিক থেকে ভিডিও আছে অনেকগুলোই, আমাদের পিটু এর ইউটিউব চ্যানেলে অনেক ফ্রি ভিডিও দেওয়া আছে। এরপর হচ্ছে যদি আমরা দ্বিতীয় ভাগ বলি, সেটা হচ্ছে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ পত্রপত্রিকা। তো ভাষা আন্দোলন ভিত্তিক বিভিন্ন গ্রন্থ, মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন গ্রন্থ, চলচ্চিত্র, এগুলো থেকে প্রশ্ন আসে, পত্র পত্রিকা থেকে প্রশ্ন আসে। প্রশ্ন আসে হচ্ছে 11 জন সাহিত্যিক থেকে। আপনারা যদি প্রশ্নটা বিশ্লেষণ করে আমরা যদি দেখি যে টোটাল এই যে 11 জন সাহিত্যিক, এই 11 জন সাহিত্যিক থেকে টোটাল আউট অফ 20 6 থেকে 9% মার্ক চলে আসে, 6 থেকে 9, অর্থাৎ 50% মার্কে কিন্তু আপনি এই 11টা সাহিত্যিক পড়লেই হয়তোবা পেয়ে যাবেন। যেমন বঙ্কিমচন্দ্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, মীর মশাররফ হোসেন, রবীন্দ্রনাথ ঠাকুর, দীনবন্ধু মিত্র, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, ফরুক আহমদ, কায়কোবাদ, বেগম রোকেয়া, সাখাওয়াত হোসেন। উনাদের কোন বইগুলো রচনা করেছেন, ওনাদের জনপ্রিয় গ্রন্থ কোনগুলা, জনপ্রিয় গ্রন্থের বিভিন্ন গল্পগুলো, হ্যাঁ এই ধরনের প্রশ্নগুলো আসতে দেখা যায়। অথবা তার যদি বিখ্যাত কোনো উপন্যাস থাকে, উপন্যাসের হচ্ছে বিভিন্ন উক্তি। তো যেমন আপনারা হচ্ছে গিয়ে বিভিন্ন পডকাস্ট শুনতে পারেন বিভিন্ন গল্পের,
যেমন আমাদের 6M ক্লাব আছে, এখানে যেমন হচ্ছে আপনার গল্পের আসর হয় প্রতি মাসে মোটামুটি, যে রবীন্দ্রনাথের গল্প পাঠ হয়, তারপর কাজী নজরুল ইসলামের গল্প পাঠ হয়, এখান থেকে অভিনয় করে দেখাই। তাহলে আপনি হচ্ছে যখন অডিওটা শুনবেন, হ্যাঁ গল্পটা শুনবেন, তখন হচ্ছে কিন্তু আপনার মাথায় চরিত্রতে গেঁথে যাবে। হ্যাঁ, তাহলে যখন আমি 11 জন সাহিত্যিকের কথাটা পড়বো, তাদের বিখ্যাত রচনা, ধরেন আমি বঙ্কিমচন্দ্র পড়ছি, আমি 9, 10, 11, 12 আমি এই দুইটা বই নিলাম, SSC আর HSCর। এখানে আমি দেখলাম যে আমার বঙ্কিমচন্দ্রের কোন গল্পটা এখানে ইনক্লুড করা আছে। তাহলে আমি ওই চ্যাপ্টারে গিয়ে আমি গল্পটা পড়ে ফেললাম, আমি চরিত্রগুলো দেখলাম, আমি বঙ্কিমচন্দ্রের একটু জীবনীটা দেখে ফেললাম, তার কোন কোন গ্রন্থ আছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এভাবে আমাদের বোর্ড বইয়ের মধ্যে গিয়ে আমাকে এদের রিলেটেড যে রচনাগুলো আছে এগুলো সবগুলো আমাকে পড়ে ফেলতে হবে। এরপর দেখেন, আপনি প্রাচীন যুগ মধ্যযুগ পড়লেন, 11 জন গুরুত্বপূর্ণ সাহিত্যিক পড়লেন, পত্রপত্রিকা পড়লেন, মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলন পড়লেন। তাহলে দেখেন, শুধুমাত্র এই 4টা জোন কাভার করে কিন্তু আপনি 20-এর মধ্যে 12 থেকে 13 নাম্বার কমন পেয়ে যাচ্ছেন। তাহলে এই যে শুরুতে বলেছিলাম যে একজন গদবাঁধা সব পড়ছে, আরেকজন ট্যাক্টফুলি পড়ছে, তার মধ্যে কত বেশ কম। তাহলে আপনি যখন প্রিপারেশন নিচ্ছেন, আমি যখন অনার্সের স্টুডেন্ট, আমি শুরু থেকেই হচ্ছে এগুলোর উপর ভালো করে ফোকাস দিই, আমি সবকিছু জানি, তাহলে হচ্ছে আমার কি হবে, আমার আর হ্যাসেল হবে না। এরপর ধরেন হচ্ছে আমাদের বাংলা সাহিত্যে পঞ্চপাণ্ডব খুবই বিখ্যাত, 5 জন লেখক, 30-এর দশকের, এদেরকে একসাথে পঞ্চপাণ্ডব বলা হয়। প্রত্যেক বছর পঞ্চপাণ্ডব থেকে একটা বা দুটো প্রশ্ন আসে। তাহলে আপনি মাত্র 5 জন রাইটারের কথা পড়ে, লেখনীগুলো পড়ে আপনি 1 থেকে 2 নাম্বার পেয়ে যাচ্ছেন। চমৎকার ব্যাপার না? আপনার সময় কতদিন লাগবে? 1 দিন বা 2 দিন বড়জোর। তাহলে অমিয় চক্রবর্তী, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাশ, বিষ্ণুদে, সুধীন্দ্রনাথ দত্ত, এই 5 জনকে পড়লে আমরা কমন পেয়ে যাই। এছাড়া রাজা রামমোহন রায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ, শরৎচন্দ্র, হাসান হাবিব, জহির রায়হান, আখতারুজ্জামান ইলিয়াস, বিহারী লাল, মুনির চৌধুরী, এদের নিয়ে আমরা জানলেও কমন পাই। এছাড়া আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে পদকপ্রাপ্ত লেখক সম্প্রতি, যেমন সম্প্রতি হচ্ছে আল মাহমুদ পদক পেয়েছেন। তাহলে সামনের কোনো পরীক্ষায় অবশ্যই আল মাহমুদ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। সাম্প্রতিক যারা মৃত্যুবরণ করেছেন, যেমন আমি বাংলার গান গাই, বিখ্যাত গায়ক হচ্ছে প্রতুল মুখোপাধ্যায়, তো সামনের হয়তো কোনো পরীক্ষার মধ্যে প্রতুল মুখোপাধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে যখন আমি প্রিপারেশন নিব, তখন আমাকে খেয়াল রাখতে হবে কি, যে আমার আশপাশে কি হচ্ছে, আমার সম্প্রতি কে কে পদক পেয়েছে, কোন লেখক হচ্ছে হঠাৎ করে আলোচনায় এসছে, কে সম্প্রতি মৃত্যুবরণ করেছে। কারণ যখন প্রশ্নকর্তা প্রশ্ন করবে, এগুলোর উপর ফোকাস রেখে হচ্ছে প্রশ্ন করেন। তাহলে আপনাদের হচ্ছে এগুলো বলার উদ্দেশ্যটা কি, আমি যখন পড়া শুরু করব তখন কিভাবে পড়বো আমি, যাতে এটার একটা ওভারঅল গাইডলাইন পাওয়া যায়, বোঝা যায়, ট্যাকটিক্সটা বোঝা যায়, এটাই জাস্ট ধরাই দেওয়া। এবার আসি আমরা বাংলা ব্যাকরণে। বাংলা ব্যাকরণের মধ্যে টপিকগুলো বলেছিলাম, আপনি জাস্ট কি করবেন, নবম দশম শ্রেণীর যে বোর্ড বই আছে, বোর্ড বইটা কিনে ফেলবেন, কিনে ওখান থেকে এগুলো পড়া শুরু করবেন। লাল নীল দীপাবলি, কত নদী সরোবর, এই দুইটা হচ্ছে গিয়ে হুমায়ুন আজাদের বই, খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা বই মিলে হয়তো আপনার 150 টাকা আসবে কিনতে, এই দুইটা বই কিনে ফেলবেন। একটাতে আপনারা বাংলা ভাষার জীবনীটা পাবেন, আর একটাতে বাংলা সাহিত্যের কথাগুলো পাবেন। হ্যাঁ, তাহলে এই দুইটা বই পড়লে, ছোট ছোট বই একদম, অনেকগুলো দেখবেন যে আপনার টপিকের সঙ্গে পরিচিতও হবে আপনি, আবার অনেকগুলো কমনও পড়বে। খুবই ভালো বই। আর 9, 10-এর বোর্ড বই তো আছে, এবং বারবার বলছি, BCS এর মেইন প্রিপারেশনের বেসলাইন কিন্তু ক্লাস 9, 10, এবং যারা টিউশন করান তাদের কিন্তু এটা হচ্ছে অ্যাডেড অ্যাডভান্টেজ। আপনারা একটা কাজ করবেন, আজকে থেকে যখন টিউশন নিবেন, BCS এর সিলেবাসের মধ্যে যেগুলো বেশি আছে, যে সাবজেক্টগুলো, ওই সাবজেক্ট রিলেটেড টিউশন নিবেন। ধরেন হচ্ছে আপনি সায়েন্সের স্টুডেন্ট, বা আপনি ডাক্তার, আপনি হচ্ছে হয়তো বায়োলজি পড়াচ্ছেন, আপনি বলবেন যে আন্টি সমস্যা নাই, আমি ওর বাংলাটা একটু দেখে দিব। বা আপনি হচ্ছে কমার্সের স্টুডেন্ট, আপনি বলবেন যে আন্টি সমস্যা নাই, মাঝে মাঝে ম্যাথের প্রবলেম যদি থাকে, এটা আমার কাছে সলভ করতে পারবে, আমি এটা দেখে দিব। এটা বলার উদ্দেশ্যটা কি, যাতে আমার প্র্যাকটিসে থাকে, এটা আমি নিজের জন্যই করছি। এই টেকনিকটা আপনারা অ্যাপ্লাই করবেন। তাহলে আশা করি বাংলা থেকে মোটামুটি একটা ওভারঅল আইডিয়া পাওয়া গেল। এবার আসি হচ্ছে আমরা আরেকটাতে, ইংরেজি। এখান থেকে আমার 35 মার্ক আসে। কিভাবে আসে? গ্রামার থেকে আসে 20 মার্ক, আর লিটারেচার থেকে আসে 15 মার্ক। এখন এই ইংলিশ লিটারেচার সাবজেক্টটা, বাট এটা হচ্ছে আমাদের, মানে সায়েন্স বলি, কমার্স বলি, আর্টস বলি, সবার ক্ষেত্রে দেখা যায় কি, শুধুমাত্র ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট ছাড়া সবার ক্ষেত্রে হচ্ছে ভীতির সৃষ্টি করে। হ্যাঁ, এটা দেখলে হচ্ছে মানে ভয় লাগে যে কি আসে না আসে। বাট এটার মধ্যে হচ্ছে কিছু ট্যাকটিক্স আছে। প্রথম কথা হচ্ছে আপনাকে সিলেবাসটা মাথায় রাখতে হবে, যে আমার সিলেবাসটা কি, আমি আগডুম বাগডুম পড়ছি কিনা। আমার ইংলিশ পিরিয়ড থেকে আসে, আমার রেনেসা, নিও ক্লাসিক্যাল পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড,
ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড, বিভিন্ন লিটারারি টার্মস, নোবেল প্রাইজ উইনার, বিভিন্ন জনের কোটেশন, এগুলো থেকে দেখা যায় কি ঘুরে ফিরে প্রশ্ন আসে। হ্যাঁ, এবং যদিও 15 মার্কের কথা বলা আছে, 46 কিন্তু এখান থেকে 10 মার্ক এসেছিল, এবং অনেক বিসিএস এ 15 ক্রস করে গেছে, 18 এসছে, 16টা প্রশ্ন এসছে, 17টা প্রশ্ন এসছে। অর্থাৎ ইংরেজি থেকে 35 প্রশ্ন আসে, বাট অনেক সময় হচ্ছে গ্রামার এবং এর মধ্যে যে 20-15 যে ফ্র্যাকশনটা, এটা অনেক সময় মেনটেন করা হয় না। তাহলে এই যে দেখেন বিভিন্ন রাইটারের আমরা নাম দিয়েছি, তো আপনি যখন ট্যাক্টফুলি পড়বেন দেখবেন কি যে উইলিয়াম শেক্সপিয়ার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তাহলে আমি যখন কোনো লেখক পড়বো, আমি সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বো কাকে? উইলিয়াম শেক্সপিয়ারকে। কারণ আমি উইলিয়াম শেক্সপিয়ার যদি ভালো করে পড়ি, আমি মিনিমাম 2 থেকে 3 মার্কস কমন পাবো। এরপর ইভেনচুয়ালি জিবি শ, টি.এস. ইলিয়ট, হ্যাঁ, এভাবে বিভিন্ন হচ্ছে রাইটারের নাম আমরা পড়বো। আমরা যখন প্রশ্ন অ্যানালাইসিস দেখা শুরু করব, তখন নিজেরাই হচ্ছে এটার আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন। তারপর আমি কি দেখবো? বিভিন্ন কোটেশন দেখবো গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে আমরা আপনার বিভিন্ন রাইটিং আমরা নিজেরাই হচ্ছে জানি, যেমন হচ্ছে ওথেলো, তারপর হচ্ছে টেম্পেস্ট, এগুলো শেক্সপিয়ারের খুবই বিখ্যাত। তারপর হচ্ছে আমরা গালিভার স্টাবলস এর কথা বলি, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা মুখে মুখে উচ্চারণ করি। আমরা 1984 জর্জ অরওয়েলের, এটা সবসময় কথা বলি। হ্যাঁ, তাহলে এরকম যেগুলো আমার প্রচলিত ইংরেজি লিটারেচার, দেখবেন যে এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। হ্যাঁ, জাস্ট আপনাকে একটু চোখ কান খোলা রেখে অ্যালার্ট থাকতে হবে। আরেকটা জিনিস হচ্ছে ইংলিশ লিটারেচার থেকে ইম্পর্টেন্ট, এখানে প্রিভিয়াস প্রশ্ন থেকে বেশ ভালো কমন পাওয়া যায়। তো প্রিভিয়াস প্রশ্ন অ্যানালাইসিসটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি হচ্ছে আমি গ্রামার পার্টে। গ্রামার আমরা সবার কিন্তু একটা বেজলাইন আছে। আমার আমরা 11-12 অব্দি হচ্ছে গ্রামার করেছি, এবং ওই বেজলাইনটাই কিন্তু আপনাকে হচ্ছে হেল্প করবে এখানে ফ্লারিশ করার জন্য। হ্যাঁ, তো এখানের মধ্যে পার্টস অফ স্পিচ আসে, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে আসে, ক্লজ থেকে আসে, বিভিন্ন কারেকশন দেয়, ট্রান্সফরমেশন আসে, ভয়েস চেঞ্জ আসে, ভোকাবুলারি আসে, স্পেলিং আসে, তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট আছে, ন্যারেশন আসে, কন্ডিশন আসে, গ্রুপ ভার্ব আছে। হ্যাঁ, অনেকগুলো আসে। তবে একদম নিশ্চিতভাবে যদি বলি যে আমি 20-এর মধ্যে হচ্ছে 12 থেকে 15 ক্যারি করতে চাই, এরকম টপিকগুলো হচ্ছে এগুলা, যেমন পার্টস অফ স্পিচ, ফ্রেজ অ্যান্ড ক্লজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট, কারেকশন, ভোকাবুলারি, রাইট ফর্ম অফ ভার্ব, কন্ডিশনাল, টেন্স, ভয়েস। তাহলে এখন যখন হচ্ছে আমি আমার অবসর যখন সময় পাচ্ছি, তখন আমি কি করব? আমি চেষ্টা করব পার্টস অফ স্পিচের কনসেপ্টটা একদম ক্লিয়ার করে ফেলার। আমি চেষ্টা করব ফ্রেজ এন্ড ক্লজ ক্লিয়ার করে ফেলার। আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউটটা মজার ছলে পড়ার চেষ্টা করব, ইউটিউব থেকে ভিডিও দেখব। তাহলে এভাবে পড়লে কিন্তু আমার এখন থেকেই হচ্ছে আমি একটা ভালো দক্ষতা অর্জন করতে পারবো। এবং ভোকাবুলারি, যেটা শুধুমাত্র বিসিএস না, ব্যাংকের জন্য আরো গুরুত্বপূর্ণ। যারা ব্যাংকের চাকরি প্রার্থী, যাদের ইচ্ছা আছে আমি বাংলাদেশ ব্যাংকের এডি হব, হ্যাঁ, তার জন্য হচ্ছে গিয়ে ভোকাবুলারিটা আরো গুরুত্বপূর্ণ। এখন আমরা যেটা ভুল করি, ভোকাবুলারি হচ্ছে ধরে গদবাধা মুখস্থ করতে থাকি, এটা করা যাবে না। হ্যাঁ, কি করবেন? ফ্ল্যাশ কার্ড টেকনিক অ্যাপ্লাই করবেন। ফ্ল্যাশ কার্ড বলি আমরা এটা। হ্যাঁ, ফ্ল্যাশ কার্ড এটা কি? আপনি হচ্ছে ছোট ছোট নোটপ্যাড নিতে পারেন, নোটবুক এরকম, বা ছোট ছোট কাগজের টুকরা নেবেন। একদিকে হচ্ছে ইংরেজি শব্দ লিখলেন, এর অপর সাইডে আপনি এটার মিনিং কি, সিনোনিম কি, অ্যান্টোনিম কি, এভাবে লিখবেন। ধরেন আপনার আজকে সময় আছে, আপনি হচ্ছে 20টা ওয়ার্ড এভাবে লিখে ফেললেন, 20টা ওয়ার্ড পিক করলেন, মেইন ওয়ার্ডটা এই পাশে লিখলেন, অপর পেজে হচ্ছে আপনি এটার অর্থ কি, সিনোনিম কি, অ্যান্টোনিম কি, এটা লিখলেন। হ্যাঁ, তাহলে আপনার ফ্ল্যাশ কার্ড রেডি। এবার আপনি কি করবেন? প্রতিদিন হচ্ছে এই একটা কাগজের গাঁট নেবেন, মানে 10 টুকরা করে কাগজ আপনি যে লিখছেন, এটা সারাদিন সাথে রাখলেন, বা যখন অবসর সময় আপনি কিছুক্ষণ পর পর উল্টালেন। হ্যাঁ, তাহলে এভাবে যদি প্রতিদিন আপনি 5টা করে টার্গেট করেন, 2টা করে টার্গেট করেন, 2টা করে লেখেন, দেখবেন যে আপনার হচ্ছে মানে আপনি লিখতে বসার আগে দেখবেন যে বিশাল আপনার ওয়ার্ডের স্টক হয়ে গেছে। এবং যেটা শুধুমাত্র আপনাকে প্রিলিমিনারিতে না, আপনাকে ব্যাংকের ক্ষেত্রে সাহায্য করে, এবং রিটেনের মধ্যেও খুব হেল্পফুল হয়। কারণ রিটেনের মধ্যে হচ্ছে ভালো ওয়ার্ড, রাইটিং এর মধ্যে যদি ভালো ওয়ার্ড ইউজ করেন, এটা কিন্তু মার্কস অনেক বাড়াই দিবে। হ্যাঁ, এই কারণে ভোকাবুলারিটা যেমন আমরা এখন থেকেই চাইলে চর্চা শুরু করে দিতে পারি। এরপর আসে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট। আপনারা কি করবেন? ওয়ার্ড রুট ধরে পড়বেন। ওয়ার্ড রুট, যেমন এখানে একটা দিয়েছে আমরা অ্যাম্বুল। অ্যাম্বুল মানে কি? অ্যাম্বুল মানে হচ্ছে হাঁটা। এখন আপনি যদি অ্যাম্বুল মানে হাঁটা জানেন, এটার সাথে কিন্তু আপনি অ্যাম্বুলেন্ট, অ্যাম্বুলেন্স, সোমনাম্বুলিস্ট, নকটাম্বুলিস্ট, প্যারাম্বুলেটর, ফিউনাম্বুলিস্ট, অ্যাম্বল, এই ওয়ার্ডগুলো কিন্তু জেনে যাবেন। যেমন অ্যাম্বুলেন্ট মানে কি? ওয়ান হু ইজ এবল টু ওয়াক, নট কনফাইন টু ব্যাট। অ্যাম্বুলেন্স মানে কি? যে মুভ করে পেশেন্ট নিয়ে। তাহলে আমি অ্যাম্বুল একটা ওয়ার্ড রুটটা যদি ভালো করে আমি জানি,
এটার সাথে হচ্ছে আমি অনেকগুলো ওয়ার্ড জেনে ফেলতে পারবো। তাহলে এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট বা নতুন ওয়ার্ড জানার একটা মডার্ন টেকনিক হচ্ছে ওয়ার্ড রুট ধরে পড়া। হ্যাঁ, এরকম আপনি যখন হচ্ছে ওয়ার্ড রুট লিখে যদি গুগল সার্চ করেন অথবা ইউটিউব সার্চ করেন অনেকগুলো পাবেন। আর আমার ফাউন্ডেশন স্টুডেন্টরা তো যারা আছেন তারা তো এমনিতেই হচ্ছে এভাবেই পড়ানো হয় তাদের, সো এটা তো ওদের জন্য আছেই। এরপর হচ্ছে আমরা ইংরেজি দেখলাম, তাহলে আমরা ইংরেজি যদি এভাবে আগের আমাদের যে দক্ষতা এটা যদি আমরা রেগুলার প্র্যাকটিসের উপর রাখি, বিভিন্ন রুলস রেগুলেশন, আমরা দেখবো যে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবো। এরপর আসা হচ্ছে ভূগোল পরিবেশ দুর্যোগ, মানে এটা হচ্ছে গিয়ে অনেকে অনাদর অবহেলা করে, বাট একটু মানে পড়লে অল্প ইফোর্ট দিলে এখানে 10-এর মধ্যে আপনি 6+ নিশ্চিত বোনাস নম্বর পাবেন। হ্যাঁ, এখন এই সাবজেক্টগুলো সুবিধা কি জানেন? ধরেন হচ্ছে আপনি পরীক্ষার হলে প্রিপারেশন নিয়ে গেছেন যে আচ্ছা আমি ম্যাথের মধ্যে 30-এ 30 তুলবো, হ্যাঁ, আমি হচ্ছে জিকের মধ্যে 50-এর মধ্যে আমি 40 তুলবো, আমার খুব স্ট্রং জোন। কোনো কারণে এই প্রশ্নগুলো হার্ড হয়ে গেল, তখন আপনাকে হচ্ছে সাপোর্ট দিবে এই ছোট সাবজেক্টগুলো, ভূগোল পরিবেশ দুর্যোগ, নৈতিকতা মূল্যবোধ সুশাসন। হ্যাঁ, যাদের হচ্ছে এই জোনগুলোতে হচ্ছে একটু অল্প ইফোর্ট দিয়ে যেহেতু বেশি নাম্বার তোলা যায়, এই সাবজেক্টগুলো তখন আপনাকে হেল্প করে। ধরেন আপনার জয়ের জন্য 1 বলে 6 রান লাগতেছে, তখন হয়তো এই ভূগোল পরিবেশের 6টাই আপনাকে প্রিলিতে উত্তীর্ণ করে দিবে। এই কারণে কোনো সাবজেক্ট ছোট না। হ্যাঁ, তাহলে আমরা যদি একটু সিলেবাসটা দেখি যে আমার বাংলাদেশ অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক এবং আর্থসামাজিক ভূরাজনৈতিক গুরুত্ব, অঞ্চল ভিত্তিক সম্পদের বন্টন গুরুত্ব, বিভিন্ন পরিবেশ প্রকৃতি সম্পদ, আবহাওয়া থেকে প্রশ্ন আসে, দুর্যোগ থেকে প্রশ্ন আসে, এবং এখানে যদি সবচেয়ে বেশি দেখি আমাদের দুর্যোগ থেকে প্রশ্নটা বেশি আসে। তাহলে এই টপিকগুলো কাভার করলে আপনার বেশি দিন সময় লাগবে না, আপনি ইজিলি এখান থেকে 6+ উঠাতে পারবেন। এখন আপনি কি করতে পারেন, বাজারে যে কোনো বই দেখতে পারেন, ইউটিউব থেকে ভিডিও দেখতে পারেন, এবং 9-10-এর ভূগোল বইটা একটু দেখতে পারেন, তাহলে এটা আপনাকে এই সাপোর্টটা দিবে। এবার হচ্ছে নৈতিকতা মূল্যবোধ সুশাসন। অনেকে বলে খুবই কনফিউজিং, এটা পড়া লাগে না। হ্যাঁ, এটা কিন্তু ভুল ধারণা। কারণ আপনার ওই যে ভূগোল যেরকম আপনাকে টাফ টাইমে সাপোর্ট করছিল, তেমনি কিন্তু নৈতিকতা মূল্যবোধ সুশাসন এটাও আপনাকে সাপোর্ট করতে পারে। এখান থেকে 10 নাম্বার মার্ক আসে, 10। হ্যাঁ, তাহলে এটা কিভাবে পড়লে পারা যায়? এটা হচ্ছে আপনি প্রিভিয়াস প্রশ্ন ব্যাখ্যা সহ পড়বেন। প্রিভিয়াস প্রশ্ন পড়লে মিনিমাম 3 থেকে 4 কমন পাওয়া যায়। তাহলে আপনি এখন থেকে প্রিভিয়াস প্রশ্নগুলো পড়ে রাখেন ব্যাখ্যা সহ, আপনার একটা প্রিপারেশন আগে থেকে গুছানো হয়ে গেল। আপনি কি করবেন, আপনি নৈতিকতা মূল্যবোধ সুশাসনের উপর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 3টা পিডিএফ আছে, যেগুলো পিটিও টেলিগ্রাম গ্রুপে অ্যাভেলেবল আছে। 3টা পিডিএফ পড়ে ফেলেন, একদম নৈতিকতা কি, মূল্যবোধ কি, সুশাসন কি, কনসেপ্টটা একদম ক্লিয়ার করে ফেলেন। আপনার তো কোনো কনফিউশন আর থাকবে না। হ্যাঁ, এই প্রিপারেশন আপনাকে আমরা হেল্প করব। প্রিপারেশনে কনসেপ্টটা বুঝে চেষ্টা করতে হবে, পজিটিভলি চিন্তা করা। নৈতিকতা থেকে কি ধরনের প্রশ্ন আসে একটা উদাহরণ দিই। ধরেন আপনার আসলো যে আপনার অফিসে দুর্নীতি প্রতিরোধে হচ্ছে কি করণীয় বা আপনি কি করবেন। হ্যাঁ, তাহলে 4টা অপশন আসলো। 4টা অপশনের মধ্যে এমন একটা অপশন দেখবো যেটা হচ্ছে আসলেই মানে পজিটিভিটির দিকে যাচ্ছে, যে দুর্নীতি প্রতিরোধে করণীয় কি, তাহলে আমি হচ্ছে গিয়ে ঠিক মতো দায়িত্ব পালন করব, অথবা অনৈতিক কোনো পন্থা কেউ যদি অবলম্বন করতে চাই এটাকে অনুৎসাহিত করব। ধরেন এটা একটা অপশন থাকলো। আরেকটা অপশনের মধ্যে দেওয়া আছে হচ্ছে না আমি দুর্নীতি করব, তাহলে স্বাভাবিকভাবে হচ্ছে আমার যেটা পজিটিভ উত্তর সেটাই হবে। তাহলে পজিটিভলি চিন্তা করলেও কিন্তু অনেক সময় আপনার এটা পারা যায়। এবং নৈতিকতা মূল্যবোধ সুশাসন এগুলো থেকে আপনি যদি কমন সেন্সে অ্যাপ্লাই করেন 10-এর মধ্যে দেখবেন যে না পড়েও 4-5 তোলা যায়। হ্যাঁ, আর একটু ইফোর্ট দিলে আরামসে 6-7 উঠে যায়। এরপর আসছে হচ্ছে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি। তো এটার হচ্ছে গিয়ে সিলেবাস একটু বিশাল, কম্পিউটার তথ্য প্রযুক্তির। এখানে কম্পিউটার পেরিফেরালস, কম্পিউটার অঙ্গ সংগঠন, পারঙ্গমতা, কম্পিউটার নম্বর ব্যবস্থা, অপারেটিং সিস্টেম, হ্যাঁ, কম্পিউটার নেটওয়ার্ক, তথ্য প্রযুক্তি, এগুলো থেকে অনেকগুলো প্রশ্ন আসে। এখন এটার জন্য যেটা করবেন, বাজারের যে কোনো ভালো বই আপনি পড়তে পারেন। তারপর হচ্ছে আইসিটির বিভিন্ন বই পাওয়া যায়, আমাদের টেক্সট বুক আছে, এগুলো ফলো করলে হবে। তবে এখানে খুব গুরুত্বপূর্ণ যেটা, আপনাকে মুখস্থ করলে আপনি ভালো করবেন না। আপনি গদবাঁধা মুখস্থ করলেন, আপনার ভালো করার সুযোগ কম। আপনাকে কনসেপ্ট বুঝতে হবে। ধরেন হচ্ছে আপনি কম্পিউটার সম্বন্ধে পড়তেছেন, এখন আপনি জানেন না যে কম্পিউটারে কোন পার্টসকে কি বলে। আপনি ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে আপনি সার্চ করেন, ওখানে দেখবেন যে অনেকগুলো ভিডিও আছে যারা কম্পিউটার বিভিন্ন পার্ট সম্বন্ধে বলতেছে। তাহলে আপনি একটা জেনারেল একটা আইডিয়া জেনারেট করেন এখনই। ধরেন হচ্ছে আপনি রাত্রেবেলা ঘুমাতে গেছেন, মোবাইল টিপি আমরা 2-3 ঘন্টা ঘুমানোর আগে ম্যাক্সিমাম। তো আপনি না ঘুমাই আপনি চিন্তা করলেন যে আচ্ছা পার্টস অফ কম্পিউটার লিখে আমি একটু সার্চ দিলাম, তাহলে কম্পিউটারের মধ্যে এই পার্টস আছে। আচ্ছা আমি একটু প্রোগ্রামিং আমি একটু দেখলাম যে কম্পিউটার নেটওয়ার্ক কি কি হতে পারে একটু দেখলাম। মানে এটা হচ্ছে
আপনি যে টাইমটা ঘুমের জন্য মানে মোবাইল স্ক্রলিং এ ব্যয় করতেছেন, এটা আপনি পজিটিভ ওয়েতে ব্যয় করলেন। তাহলে এভাবে আপনি যখন কনসেপ্ট অল্প 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 করে ডেভেলপ করবেন, তখন চিন্তা করেন যে চাকরির আগে কি আপনার এটা নিয়ে আর হেডেক পোহাতে হবে, হবে না। এটা ছাড়াও আপনি কোথাও চাইলে কোর্সও করতে পারেন কম্পিউটার তথ্য প্রযুক্তির জন্য। এরপর আসে সাধারণ বিজ্ঞান, ভয়ের জায়গা আমাদের আর্টস কমার্স। তাহলে ভাই 15-র মধ্যে 15 পাওয়ার দরকার নাই। আপনার যেহেতু ভয়ের জায়গা, আপনি চিন্তা করেন 8+ টার্গেট, আমি 50% মার্ক এখান থেকে তুলবো। সায়েন্স গ্রুপ টার্গেট করেন, যেহেতু আমার স্ট্রং জোন এটা, আমি 12+। এখানে টোটাল 3 জায়গা থেকে প্রশ্ন আসে, ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, আধুনিক বিজ্ঞান। হ্যাঁ, যে 5-5-5 করে টোটাল 15 নাম্বার। তাহলে ভৌত বিজ্ঞান হচ্ছে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো থেকে 5। আধুনিক পদার্থ বিজ্ঞান থেকে কিছু আসে আধুনিক বিজ্ঞানের মধ্যে, হ্যাঁ, অনেক সময় বায়োলজি থেকে কিছু আসে, এগুলো মিক্স আপ। আর বায়োলজি থেকে চল্লি আসবে 5। তাহলে এগুলো সেম, আপনাকে কনসেপ্ট বুঝতে হবে। বোর্ড বই খুবই গুরুত্বপূর্ণ এখানের মধ্যে, 9-10-এর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বই একটু পড়তে কষ্ট হবে, অল্প অল্প করে একটু পড়েন। আর যারা আর্ট কমার্সের স্টুডেন্টরা আছেন, তারা কি করবেন জানেন? সবচেয়ে ভালো ওয়ে, বন্ধুর কাছে প্রাইভেট পড়বেন। আপনি বন্ধুকে বলবেন, তোকে আমি জিকে পড়াই দিব, তুই আমাকে হচ্ছে সায়েন্সটা পড়াই দে। সুন্দর বিনিময় করবেন। ইউটিউব থেকে ভিডিও দেখবেন। ইউটিউবের কথা বারবার বলতেছি, ইউটিউব হচ্ছে খুব ভালো একটা সোর্স, মানে ফ্রিতে এত ভালো সোর্স মনে হয় আর কোনোটাই হতে পারে না। হ্যাঁ, তাহলে আমরা বিজ্ঞানে আমরা এভাবে পড়বো। বোর্ড বই থেকে আস্তে আস্তে ধরেন আপনি পড়লেন একটা চ্যাপ্টার, অনেক কিছু আপনি বুঝতেছেন না, মার্ক করে রাখলেন। যেটা বুঝতেছেন না, এটা ইউটিউব থেকে দেখলেন, কোনো ফ্রেন্ডের থেকে বুঝে নিলেন, অথবা আমাদের পিটিওর ইউটিউব চ্যানেলে গিয়ে ওই টপিকটা থাকলে আপনি ওখান থেকে ক্লাস দেখে নিলেন। আর স্টুডেন্ট যারা আছেন তারা তো আসেনি, এখান থেকে আমাদের টেলিগ্রাম সাপোর্টে আপনি সাপোর্ট পেয়ে যাচ্ছেন, সমস্যা নাই। তাহলে এভাবে আপনি বিজ্ঞান থেকে কিন্তু একটা ভালো মার্ক ক্যারি করতে পারবেন। যারা সায়েন্সের তারা তো 12+ টার্গেট রাখবেন, আর যারা কমার্সের তারা দেখবেন যে আরামসে 8 থেকে 10 তুলে ফেলতে পারত। এবার আসি হচ্ছে আমরা মাইটি বাংলাদেশ বিষয়াবলীতে 30 মার্ক কাভার করে। এবং এখানে মজার ব্যাপার হচ্ছে, অনেকে দেখবেন হচ্ছে পরীক্ষার আগে একদম কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করতে থাকে, হ্যাঁ, যেমন ট্যাক্টফুলি পড়ে না, তারা ধরা খায়। এখানে কিছু জোন আছে, যেমন আপনার হচ্ছে বাংলাদেশ জাতীয় বিষয়াবলী, অর্থাৎ আপনি যদি হচ্ছে বাংলাদেশের ইতিহাসটা ভালো করে পড়েন, হ্যাঁ, একদম আমাদের জুলাই অভ্যুত্থান সহ, আপনি এখানে কিন্তু 6 মার্ক কমন পাবেন। আপনি কৃষি নিয়ে পড়লেন, একদিন লাগবে পড়তে, বিভিন্ন ফসলের জাত পড়লেন। তারপর হচ্ছে আপনি আদমশুমারির কিছু ইনফরমেশন জানলেন, আমাদের এখানে কে কে উপজাতি আছে, কোথায় কি, তাদের উৎসব কি, এগুলো পড়লেন, 3 মার্ক কমন পাচ্ছেন। অর্থনীতি সম্বন্ধে জানলেন, 3 মার্ক। আপনি সংবিধান নিয়ে পড়লেন, 2-3 দিন লাগবে। সংবিধান নিয়ে এমনি সুনাগরিক হিসেবে জানাও তো আমাদের কর্তব্য। সংবিধান হচ্ছে ওয়েবসাইটে অ্যাভেলেবল আছে, আপনার এখন হাতে সময় আছে, আপনি সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ গিয়ে গিয়ে পড়েন, যে আমার প্রথম পরিচ্ছেদে কি বলছে, হ্যাঁ, যে আমার নারীদের অধিকার নিয়ে কোথায় কথা বলা হয়েছে, আমি কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের বিরুদ্ধে মামলা করতে পারবো। হ্যাঁ, এভাবে গিয়ে হচ্ছে আপনারা বিভিন্ন অনুচ্ছেদ নিজেরা পড়বেন, এখন থেকে পড়তে পারবেন। দেখবেন যে আপনার একটা কনসেপ্ট ডেভেলপ করে যাবে, আপনি 3 থেকে 4 নাম্বার কমন পাবেন। শুধুমাত্র সংবিধান পড়লে এখানে না, আপনি নিটেনে সংবিধান থেকে 40 থেকে 50 মার্ক আসে। আপনাকে ভাইবাতে সংবিধান থেকে প্রশ্ন ধরবে, আপনি ক্যাডার হয়ে গেছেন, আপনি পদোন্নতির জন্য পরীক্ষা দিবেন, সিনিয়র স্কেল পরীক্ষা, ওখান থেকে সংবিধান প্রশ্ন আসে। তাহলে সংবিধান পড়বেন একবার, ক্যাডার হওয়ার পরও এটা সুফলটা পাবেন। এরপর হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা, নতুন রাজনৈতিক দলগুলো ফর্ম হচ্ছে, এটা সম্বন্ধে আপনি জানলেন, এখান থেকে মার্ক আসে। সরকার ব্যবস্থা, সবগুলো ডিপার্টমেন্ট কিভাবে চলে, হ্যাঁ, সচিবরা কিভাবে কাজ করে, আমার মন্ত্রণালয়ে কিভাবে কাজ হয়, আমার মাঠ পর্যায়ে স্থানীয় সরকারে কারা কাজ করে, এগুলো সম্বন্ধে জানলে, নিয়মিত পত্রিকা পড়তেছেন, আপনি অনেকগুলো উত্তর এখানে পেয়ে যাবেন। তাহলে দেখেন, আপনি পাকিস্তান থেকে স্বাধীনতা, বাংলাদেশ 2, 9 থেকে 24, এটা পেলে দেখবেন যে আরামসে আপনি 6 মার্ক কমন পেয়ে যাচ্ছেন, অল্প ইফোর্ট। তাহলে ইতিহাস থেকে আপনি 5 থেকে 6 পাচ্ছেন, কৃষি পড়তেছেন, জনসংখ্যা পড়তেছেন, আরামসে কিন্তু 30-এর মধ্যে 9+ হয়ে গেল। আপনি আরো কি পড়লেন? সংবিধান পড়লেন, শিল্প পড়লেন, সরকার রাজনৈতিক ব্যবস্থা পড়লেন, অর্থনৈতিক বাজেট, অর্থনৈতিক সমীক্ষা পড়লেন, 8+ হয়ে গেল, 17+ পেয়ে গেলেন এখানে অলরেডি। হ্যাঁ, তাহলে দেখেন আপনার হচ্ছে গিয়ে আপনি অল্প ইফোর্টে কিভাবে হচ্ছে ম্যাক্সিমাম মার্ক ক্যারি করতে পারতেছেন। হ্যাঁ, এবং আমি যে টপিকগুলো দেখছি, যদিও এখানে 9+, 8+ লিখে 9 আর 8 17 মনে হচ্ছে, বাট এগুলো কাভার করলে কেউ যদি আসলে রিয়েল এগুলো পড়ে, 30-এর মধ্যে 25 সে পাবে। তাহলে এগুলো কেন ভাগ করে দেখানো? এই কারণে দেখানো, যাতে আপনারা বুঝতে পারেন যে আমার ট্যাক্টফুলি পড়ার ওয়েটা কিভাবে হতে পারে। হ্যাঁ, মানে অনেকে বলে যে ভাই আপনার এই যে বিসিএস এর প্রিপারেশন বা যে কোনো প্রিপারেশন, এগুলো তো নিজে নেওয়া যায়। আসলে নিজে নেওয়া যায়, অনেকেই নিজে নিছে। হ্যাঁ, যারা ধরেন আগে থেকে ভালো আছে, যারা অ্যানালিটিক্যাল অ্যাপেবিলিটি ভালো, তারা এগুলো করতে পারে। হ্যাঁ, বাট আপনার ধরেন যে কোনো গাইডেন্স বা বিভিন্ন আমরা
ফুটবল টিম বলি, ক্রিকেট টিম বলি, দেখে না যে কোচ রিক্রুট করে। কোচ কেন রিক্রুট করা হয়? কারণ হচ্ছে ওরা আপনাকে টেকনিকটা দেখাই দিবে। মানে যে কাজটা আপনারা 10 দিনে হয়তো করতেছেন, এটা আপনি কারো যদি আন্ডারে থাকেন, কোনো কোচিং এ পড়েন, হ্যাঁ, কারো গাইডেন্সে থাকেন, হয়তো সেটা আপনি 2 ঘন্টায় পেরে যাবেন। কারণ ওই গাইডলাইনটা আপনাকে কোচিং প্রোভাইড করে দিবে, পিটিওর মতো জায়গাগুলো প্রোভাইড করে দিবে। যেমন আমাদের ফাউন্ডেশন ব্যাচের স্টুডেন্টরা এখনই হচ্ছে তারা আপনার এই প্রিলিমিনারি অ্যানালাইসিস গুলো ভালো করে জানে, তারা রেগুলার পরীক্ষা দেয় সপ্তাহে 2 দিন, তারা হচ্ছে রিটেন প্র্যাকটিস করতেছে, রাইটিং স্কিল তাদের ইমপ্রুভ হচ্ছে। তাহলে এভাবে কোচিং আপনাকে হেল্প করতে পারে এই গাইডলাইনগুলোর ব্যাপারে। এবার আসে আন্তর্জাতিক বিষয়াবলী, আরেকটি ইন্টারেস্টিং জায়গা। এখানের মধ্যে হচ্ছে আপনার বৈশ্বিক ইতিহাস, হ্যাঁ, এখন রানিং যেগুলো চলতেছে, ভূ রাজনীতি। আমরা দেখতেছি কি যে এই যে টানাপোড়েন, আমাদের ইসরায়েল ইস্যু, ফিলিস্তিন ইস্যু নিয়ে এত ঝামেলা, এখান থেকে ধরেন 4 মার্ক আসে। আন্তর্জাতিক নিরাপত্তা, আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা, বিভিন্ন দেশের মধ্যে রিলেশন, ইন্টারন্যাশনাল বিভিন্ন যে সিকিউরিটি কনসার্ন, এখান থেকে আসে। পরিবেশ নিয়ে প্রশ্ন আসে। আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন, যেমন ইউএন থেকে ইউএনএইচসিআর, তারপর হচ্ছে আপনার ওয়ার্ল্ড ফুড ব্যাংক, হ্যাঁ, এরকম বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো, বিশ্ব ব্যাংক, এরকম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রশ্ন আসবে, সাম্প্রতিক ইস্যুগুলো থেকে প্রশ্ন আসবে। এখন আপনি এখন থেকেই ধরেন হচ্ছে বিভিন্ন অ্যানালাইটিক্যাল ভিডিও দেখেন ইন্টারন্যাশনালের, আপনি হচ্ছে রেগুলার পত্রিকা পড়েন, আপনি রেগুলার কলাম পড়েন, আপনি বোঝার চেষ্টা করেন কেন এই ঘটনা হচ্ছে, কারণের পিছনের কারণ অনুসন্ধানের চেষ্টা করেন, তাহলে ভাই আপনার প্রিপারেশন তো এখন থেকে সুন্দরভাবে গোছানো হয়ে যাবে। এবং এটা এমনটা না যে আপনি যখন এটা পড়তেছেন স্পেসিফিক বিসিএস মাথায় রেখে পড়তেছেন, আপনি একজন বিশ্ব নাগরিক হিসেবে নিজের নলেজটা গেইন করার জন্য, বাড়ানোর জন্য, ক্ষুধা মেটানোর জন্য, প্রেজেন্ট করার জন্য হচ্ছে আপনি এটা পড়তেছেন। এবং আপনি যখন দেখবেন আপনি এই ধরনের ইস্যুগুলো যখন অ্যানালাইসিস করতে পারতেছেন, আপনার ভালো নলেজ আছে, তখন যে কোনো মহলে কিন্তু আপনার কদরটা অন্যরকম হবে। হ্যাঁ, তাহলে এখন থেকে কিন্তু আমরা চাইলেই এই ধরনের কাজগুলো আমরা করতে পারি। এটার জন্য আলাদা করে আমাকে বই কিনে পড়তে হচ্ছে না। আমি রেগুলার পেপার পড়লে কিন্তু ইনফরমেশনগুলো ডেভেলপ হচ্ছে আমার মধ্যে। এবং যখন হচ্ছে আপনার লং টাইম, আমরা যখন 2-3 বছর 3 বছর এই চর্চাগুলো রাখবো, তখন দেখবেন যে আপনার প্রিপারেশন কোথায় চলে গেছে, আপনার অ্যানালাইটিক্যাল স্কিল কোথায় চলে যাবে, এবং আপনি দেখবেন যে রিটেনের মধ্যে কত ভালো করতে পারতেছেন। এবার বিভিন্ন সংগঠনের গুলো বলছি আপনাদের ডিটেল। তাহলে এভাবে যখন আপনি ট্যাকফুলি সংগঠন পড়লেন, বৈশ্বিক ইতিহাস পড়লেন, শান্তি নিরাপত্তা, পরিবেশ, এখানের মধ্যেও সেম, যে আমি কিছু সিলেক্টেড জায়গা আছে, এগুলো থেকে যদি আপনি পড়েন ভালো করে, বিলিভ মি আপনি হচ্ছে 15 থেকে 16 নাম্বার 20-এর মধ্যে কমন পাবেন। এই গাইডলাইনগুলো আমরা দিয়ে দিব। এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, নিয়মিত পত্রিকা পড়া। বারবার বলতেছি, যারা রেগুলার পেপার পড়েন তারা কিন্তু অনেক আগে থাকবেন। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই আমি তো সোললি হচ্ছে ব্যাংকে ফোকাস করতে চাই, হ্যাঁ, আমার এডি হওয়ার স্বপ্ন, আমার ব্যাংকে জব করা আমার ড্রিম, তাহলে আমি কি করব? আমি কি বিসিএস এর এগুলো আমার কাজে লাগবে? আপনার বিসিএস এর প্রিপারেশন নিলে ম্যাক্সিমামই সব চাকরির পরীক্ষায় অ্যাপ্লিকেবল হয়, খুব ভালোভাবে অ্যাপ্লিকেবল হয়। কারণ বিসিএস এর প্রিপারেশনটা হচ্ছে একদম চাকরির পরীক্ষার বেসলাইন প্রিপারেশন। হ্যাঁ, আপনি ব্যাংকের প্রিলিতে আমরা দেখতে পাই 80 থেকে 100 মার্কের নাম্বার আসে। বাংলা যে টপিকটা বলছি প্রিলির জন্য বিসিএস এ, এটা পুরোটাই কাভার করে। জাস্ট ব্যাংকের মধ্যে একটা ডিফারেন্স, কোয়েশ্চেন হচ্ছে ইংলিশে হয়, বাংলাটা বাংলায় হবে আর সবগুলো ইংলিশে, কোয়েশ্চেন ইংলিশে হবে। ইংলিশের মধ্যে আপনার গ্রামার আসবে, ভোকাবুলারি আসবে, ভোকাবুলারি একটু বেশি আসে, ভোকাব বেশি ব্যাংকে। ম্যাথের মধ্যে 20 মার্ক আসবে, এটা ইংলিশে আসবে। এখানে হচ্ছে পাটিগণিত, পাটিগণিতে বেশি, একটু বেশি আসে, পাটিগণিত বেশি আসে। এটা এগুলো জাস্ট ডিফারেন্স বেসিক। জিকের থেকে 20, আমরা বিসিএস এর মধ্যে যেরকম আপনার একদম ইয়ে লাগতেছে আমাকে 50 মার্ক, এখানে একটু কম। এবং এখানের মধ্যে দেখা যায় কি ব্যাংকের মধ্যে একটু সাম্প্রতিকগুলো একটু বেশি দেয়। তাহলে হচ্ছে যারা এখন থেকে চর্চায় রাখতেছেন তাদের জন্য সুবিধা। এরপর আসে হচ্ছে আইসিটি, আইসিটি থেকে 10 মার্ক। তাহলে দেখেন আপনি যদি মানে একটা প্রিপারেশন নেন, কিভাবে হচ্ছে অন্যান্য প্রিপারেশন গুলো গুছাই যাচ্ছে আপনার। হ্যাঁ, তাহলে এভাবে যখন আমরা সমন্বিত প্রিপারেশন নিব, অ্যানালাইটিক্যাল ওয়েতে যাব, তখন দেখবো যে আমরা ইজিলি আমাদের চাকরির পরীক্ষাগুলো ইজিলি আমরা ক্র্যাক করতে পারবো। আশা করি আপনারা ওভারঅল একটা আইডিয়া পাইছেন। এতক্ষণ শুনছেন যারা, তাদেরকে ধন্যবাদ।